হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আচ্ছা, ক্লাস 5-এর আমরা ঝড় কবিতাটি পড়েছিলাম, মৈত্রী দেবীর লেখা। ইউটিউবে দেওয়া আছে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যে পড়াগুলো আপলোড করছি সেগুলোর নোটিফিকেশান তোমরা পাও এবং তোমাদের উপকারে লাগে। তোমরা আমার প্রিভিয়াস বা আগের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে ঝড় কবিতাটি পাবে, মৈত্রী দেবীর লেখা। তো ঝড় কবিতাটির ব্যাখ্যা আমি আগে দিয়েছি। আজকে আমি ঝড় কবিতার অনুশীলনী বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের ঝড় কবিতার পেছনে অর্থাৎ পরের পাতায় হাতে কলমে বলে যে বিষয়টি রয়েছে তার মধ্যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর এবার আমি দেব এক এক করে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। আর প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশানগুলো পাবে এবং আমি যে পড়াগুলো আপলোড করছি সেগুলো তোমাদের উপকারে লাগবে। তো ক্লাস 5-এর যে পাতাবাহার বইটি রয়েছে, বাংলা বই, সেই পাতাবাহার বইয়ের আমাদের আজকের টপিক হলো ঝড়, মৈত্রেয়ী দেবী লেখা। তো এই মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতাটির প্রশ্ন উত্তর আমরা শুরু করছি। হাতে কলমের প্রথম প্রশ্ন, যেটা 1 নম্বর দাগের, সেটি দেওয়া রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, কতগুলো অপশান দেওয়া আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। উত্তর হবে গ্রীষ্ম। পরের প্রশ্ন, দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে, অপশান দেওয়া আছে সকাল, দুপুর, বিকেল, রাত। উত্তর হবে দুপুর। 3 নম্বর প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল, সাদা। উত্তর কালো। পরের প্রশ্ন, গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাঁপা, পদ্ম। উত্তর হলো চাঁপা। এবার আমরা 2 দাগে চলে যাব। 2 দাগের যে প্রশ্ন রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। সেখানে ক স্তম্ভে রয়েছে মাঝি, ঝড়, সাগর, চাঁপা, এলোমেলো। এগুলোর সঙ্গে কোনগুলো মিলবে খ স্তম্ভে, সেটা আমরা উত্তরে চলে যাব। মাঝির সঙ্গে নাইয়া, ঝড়ের সঙ্গে প্রবল হাওয়া, সাগরের সঙ্গে সমুদ্র, চাঁপার সঙ্গে চম্পক, এলোমেলোর সঙ্গে অগোছালো। আরেকবার বলছি, মাঝির সঙ্গে নাইয়া, ঝড়ের সঙ্গে প্রবল হাওয়া, সাগরের সঙ্গে সমুদ্র, চাঁপার সঙ্গে চম্পক, এলোমেলোর সঙ্গে অগোছালো। এই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলছে, চে ও ভারী এই দুটি শব্দ আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্যে ব্যবহার করতে বলছে। অর্থাৎ চে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করতে বলছে। তো চে, চয়কার অন্তস্থয়কার চে, চে মানে হচ্ছে আমরা একটা মানে করতে পারি থেকে, থেকে অর্থে। তার বাক্য রচনা হতে পারে, শ্যামের চেয়ে রাম 2 বছরের ছোট। শ্যামের চেয়ে রাম 2 বছরের ছোট। এই চে, চে মানে থেকে অর্থে। আরেকটা চে তাকানো অর্থে হতে পারে, যেমন আমি অবাক হয়ে চেয়ে রইলাম, এরকম, আমি অবাক হয়ে চেয়ে রইলাম। আচ্ছা, পরেরটা হচ্ছে ভারী, ভয়াকার, বয়শূন্য রয় দীর্ঘী। ভারী হচ্ছে ভীষণ অর্থে, যেমন বাক্য রচনা করলে এরকম দাঁড়াতে পারে, রামের ভারী রাগ হয়েছে। ভারী মানে ভীষণ অর্থে। আচ্ছা, ভারী ভালো অর্থেও ব্যবহার করা যেতে পারে, যেমন ছেলেটির কণ্ঠ ভারী সুন্দর, ছেলেটির কণ্ঠ ভারী সুন্দর। এটা গেল 3 নম্বরের উত্তর। এবার 4 নম্বর দাগের উত্তর বলছে, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।
দিয়েছে এলোমেলো বাতাস, এলোমেলোটা বিশেষণ, বাতাস হচ্ছে বিশেষ্য। চাঁপার বন, চাঁপার হচ্ছে বিশেষণ, বন হচ্ছে বিশেষ্য। কালো জল, কালো হচ্ছে বিশেষণ, জল হচ্ছে বিশেষ্য। কালির দোয়াত, কালির হচ্ছে বিশেষণ, দোয়াত হচ্ছে বিশেষ্য। কোমল ঠোঁট, কোমল হচ্ছে বিশেষণ, ঠোঁট হচ্ছে বিশেষ্য। আমি আরেকবার বলছি, এলোমেলো বাতাস, এলোমেলো হচ্ছে বিশেষণ, বাতাস হচ্ছে বিশেষ্য। চাঁপার বন, চাপা হচ্ছে বিশেষণ, বন হচ্ছে বিশেষ্য। কালো জল, কালো হচ্ছে বিশেষণ, জল হচ্ছে বিশেষ্য। কালির দোয়াত, কালির হচ্ছে বিশেষণ, দোয়াত হচ্ছে বিশেষ্য। কোমল ঠোঁট, কোমল হচ্ছে বিশেষণ, ঠোঁট হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, এবার 5 দাগের প্রশ্নে চলে যাও। বলছে ক্রিয়ার নিচে দাগ দাও, ক্রিয়ার নিচে দাগ দাও, কোনগুলো ক্রিয়া সেগুলো নিচে দাগ দিতে বলছে। তো 5-এর 1-এর প্রশ্নটার উত্তর কি হবে? কোথা থেকে বাতাস এলো? এখানে এলো, এটি হচ্ছে ক্রিয়া, এলোর নিচে দাগ দিতে হবে। আসলো মাঝি তাড়াতাড়ি, আসলো, আসলোর নিচে দাগ দিতে হবে। পরের প্রশ্ন, আমি তোমার মেঝের উপর ঢালি, এই ঢালি, ঢালি শব্দটির নিচে দাগ দিতে হবে, এটি হচ্ছে ক্রিয়া। 5-এর 4 নম্বর প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, এই পালিয়ে গেল, পালিয়ে গেলটা হচ্ছে ক্রিয়া। 5-এর 5 নম্বর দাগের প্রশ্ন, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, চেয়ে দেখি, এই চেয়ে দেখির নিচে দাগ দিতে হবে, চেয়ে দেখি হচ্ছে ক্রিয়া। এটা গেল 5 দাগের প্রশ্ন। যদি মনে হয় যে খুব তাড়াহুড়ো করে আমি উত্তরগুলো বলছি, তোমরা রিওয়াইন্ড করে বা আগে পিছে করে আরেকবার শুনে নিতে পারো বা দেখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধে হবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই বলছি, যাতে তোমরা উত্তরগুলো সংক্ষেপে এবং খুব গঠনগতভাবে পাও। আচ্ছা, 6 দাগের প্রশ্নে আমরা চলে যাব। বলছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। 6-এর 1 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্নটা বলছে হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড় আর কালি, এই কালির নিচে দাগ দিতে হবে, কালি হচ্ছে বেমানান শব্দ। পরেরটা কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার, হাটবারের তলায় দাগ দিতে হবে, কারণ হাটবার হচ্ছে এখানে বেমানান শব্দ। পরের প্রশ্ন ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার, তো মাঠের ধারের তলায় দাগ দিতে হবে, কারণ এটি হচ্ছে বেমানান শব্দ। পরের প্রশ্ন আকাশ, বিদ্যুৎ, ঝড়, 7 সমুদ্র, কালির দোয়াত, কালির দোয়াতের নিচে দাগ দিতে হবে, কারণ কালির দোয়াত হচ্ছে বেমানান শব্দ। 6 দাগের 5 নম্বরের প্রশ্নটা বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর, ঘর হচ্ছে বেমানান শব্দ, ঘরের নিচে দাগ দিতে হবে। এবার আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। অন্ধকার শব্দটির মতো অনয়ধয়, কয়াকার র, অন্ধকার শব্দটির মতো নয়ধয় এর প্রয়োগ আছে এমন 5টি শব্দ তৈরি করো, মানে যুক্তাক্ষর আছে। অন্ধ, অনয়ধয়, অন্ধ, এগুলোকে যুক্তাক্ষর বলে। এই যুক্তাক্ষরকে এরকম নয়ধয় রয়েছে, এরকম নয়ধয় আর কোন কোন শব্দে থাকতে পারে, এরকম 5টি শব্দ তৈরি করতে বলছে। তো আমরা বলতেই পারি নয়ধয় আছে এমন 5টি শব্দ হচ্ছে বন্ধ, ব নয়ধয় বন্ধ, সিন্ধু দন্তেশ্বয়, রশ্মি নয়ধয় রস্যু, সিন্ধু নদ, জলন্ধর, জল নয়ধয় র, জলন্ধর, বন্ধন, ব নয়ধয় দন্তের ন, বন্ধন, দুর্গন্ধ, দয় রস্যু, গয়রেফ নয়ধয়, দুর্গন্ধ। এরকমভাবে বলতেই পারি। আমি আরেকবার রিপিট করছি, বন্ধ, ব নয়ধয় বন্ধ, দুর্গন্ধ, দয় রস্যু, গয়রেফ নয়ধয়, দুর্গন্ধ, জলন্ধর, জল নয়ধয় র, জলন্ধর, গন্ধ, গ নয়ধয় গন্ধ, প্রবন্ধ, পয়র ফুলা, ব নয়ধয় প্রবন্ধ, বন্ধন, ব নয়ধয় দন্তের ন, বন্ধন, সিন্ধু নদ, দন্তেশ্বয় রশ্মি নয়ধয় রস্যু, নদ, সিন্ধু নদ। এরকম অনেক হতে পারে, অনেক হতে পারে। এখানে 5টা বলেছে, আমি কয়েকটি বলে দিলাম। আচ্ছা, এবার 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নের বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো।
এলোমেলো শব্দের প্রথমটা রয়েছে লো লো এ মে, এটা যদি আমরা সাজাই তাহলে পাবো এলো মেলো। পরেরটা রয়েছে না কা আ স খা, আমরা যদি সাজাই উত্তর পাবো আকাশখানা। তারপরেরটা রয়েছে রা রি তা তা, আমরা যদি সাজাই তাহলে উত্তর পাবো তাড়াতাড়ি। পরেরটা রয়েছে রে কে বা এ, এটা যদি সাজাই আমরা পাবো এক্কেবারে। পরেরটা রয়েছে লা কু ত ব ল, এটা যদি সাজাই আমরা পাবো বকুলতলা। তোমরাও একটু ঠান্ডা মাথায় যদি এটা নিয়ে ভাবো তাহলে তোমরাও সঠিক শব্দগুলো চয়ন করতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথমটা এলোমেলো, তারপরেরটা আকাশখানা, তারপরেরটা তাড়াতাড়ি, তারপরেরটা এক্কেবারে, তারপরেরটা বকুলতলা। এটা গেল এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, 8 দাগের প্রশ্ন। এবার আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে বলছে। শূন্যস্থান পূরণ যদি আমরা করি 9 দাগের 1 নম্বর প্রশ্ন, আকাশখানা ড্যাশ কালো, উত্তর হচ্ছে আকাশখানা একেবারে কালো। 9 দাগের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে আসলো মাঝি ড্যাশ, উত্তর হচ্ছে আসলো মাঝি তাড়াতাড়ি। পরেরটা আমার যেন লাগলো ড্যাশ ভালো, উত্তর আমার যেন লাগলো ভারী ভালো। পরেরটা হাসলো ড্যাশ ঠোঁট মেলে, উত্তর হাসলো কোমল ঠোঁট মেলে। পরেরটা কালির দোয়াত কেমন করে ড্যাশ, উত্তর কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। এই হচ্ছে 9 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন আলোচনা করার আগে আমি একটু বলে নিই, আমরা ঝড় কবিতা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ঝড় মৈত্রেয়ী দেবীর লেখা। আমরা এর ব্যাখ্যা আমাদের আগের যে পড়ানো তাতে দিয়েছি। তোমরা যদি ইউটিউবে আগের দিকে ভিডিওগুলো দেখো তাহলে দেখতে এবং শুনতে পাবে। এই ঝড় কবিতাটির ব্যাখ্যা, কবি পরিচিতি, শব্দার্থ ইত্যাদি ক্লাসে যেমন করে পড়ানো হয় ঠিক সেরকমভাবেই রয়েছে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেখান থেকে অবশ্যই তোমরা সেগুলো দেখে নিতে পারবে, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন সেখানে থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এই ঝড় কবিতাটিরই প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্ন উত্তরের 9 নম্বর পর্যন্ত আমরা এগোলাম। এবার আমরা 10 নম্বরে আসব। 10 নম্বরে বলছে বাক্য রচনা করো। তো বাক্য রচনা করতে বলছে হাট, ভালো, সময়, পারি, ভীষণ, এগুলো দিয়ে। তো এগুলো বিভিন্নভাবে হতে পারে, মানেগুলো জানা থাকলেই বাক্য রচনা করাটা সহজ। আমি হাট মানে এরকমভাবে ধরো তোমাদের বলছি, বিভিন্ন জায়গা থেকে তোমরা সংগ্রহ করতে পারো, তোমাদের মতো করে মনের থেকেও লিখতে পারো। তো আমি এটা স্ট্যান্ডার্ড বাক্য রচনা করে তোমাদের বলছি যে হাট বসেছে শুক্রবারে, বা হাট শুক্রবারে বসে, এরকম করতে পারো, বলতে পারো। বা কোনো একটা জায়গার নাম দিয়ে সেখানে প্রতি মঙ্গলবার হাট বসে ইত্যাদি। ভালো, মেয়েটি খুব ভালো বা ছেলেটি খুব ভালো, এরকম হতে পারে। সময় হচ্ছে সময় কারোর জন্য থেমে থাকে না বা সময় কারোর জন্য বসে থাকে না, এরকম হতে পারে। পারি, পয়াকা ডজনরা রসি পারি। পারি হচ্ছে ধরো এরকম বলা যেতে পারে যে বীরেনবাবু বাণিজ্য করতে বিদেশ পাড়ি দিয়েছিলেন, এরকম। ভীষণ, ছেলেটি ভীষণ দুষ্টু, এরকমভাবে হতে পারে। তো মোটামুটিভাবে বাক্য রচনাটা যদি মানে বোঝা যায় তো নিজের বাক্য নিজেই রচনা করা যায়, এটা নিয়ে কঠিন এটা কিছু নয়। আচ্ছা, এবার আমরা চলে যাব 10 নম্বর গেল। 11 নম্বরের 11 নম্বর প্রশ্নে বলছে বিপরীত শব্দ লেখো। প্রথম শব্দটা এলোমেলো, এলোমেলোর বিপরীত গোছানো। তাড়াতাড়ি, ধীরে ধীরে, তাড়াতাড়ি বিপরীত শব্দ ধীরে। কোমল, শক্ত বা কঠিন। জেলে, বুর্গের জয় বা একার লয়কার, জেলে মানে জ্বালানো বা ইত্যাদি অর্থে জেলে শব্দটি ব্যবহার করা হয়। এটা জেলে সেই মাছ ধরে সেই জেলে না, সেই জেলে বানান বুর্গের জয় একার লয়কার। এটা জেলে মানে প্রজ্বলন করে। এর বিপরীত হচ্ছে নিভিয়ে। দূরে, দয় দীর্ঘ বয়শূন্য রয়কার, দূরে, দূরে মানে দূরে, মানে ডিস্টেন্স বোঝালে দূরে ব্যবহার করা হয়। আর
তার বিপরীত শব্দ যদি বাংলায় বলি তাহলে কাছে, নিয়ার যেটাকে আমরা ইংরেজিতে বলি। তো দূরে তার বিপরীত শব্দ হচ্ছে কাছে। এবার 12 নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। হ্যাঁ, তো এই গল্পটি আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, তোমাদের নিজেদের ভাষায় এই পয়েন্টগুলো দিয়ে। পয়েন্টগুলো হচ্ছে তুমি একা, বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। এই পয়েন্টগুলো দিয়ে একটা গল্প তোমাকে বানাতে হবে। এই গল্পটার মধ্যে এই পয়েন্টগুলো থাকবে। এই পয়েন্টগুলোকেই বাক্য রচনা করে দিয়ে লিখে দিলাম তাহলে কিন্তু গল্প হবে না। গল্প সাজাতে গেলে যেমন তোমরা গল্প পড়েছো পাঠ্যাংশে বা অন্যান্য গল্পের বই যদি পড়ে থাকো, ঠিক সেরকমভাবেই যে গল্প যেমন হয়, একটা শুরু থাকে, তার একটা মাঝামাঝি জায়গা থাকে, তার একটা ক্লাইম্যাক্স থাকে, তার একটা শেষ থাকে, সেরকমভাবেই এই গল্পটাও হবে। এবং এই পয়েন্টগুলোকে মাথায় রেখে, শুধু এই পয়েন্টগুলো দিয়ে বাক্য রচনা করে দিলাম একটা গল্প হয়ে গেল তা কিন্তু নয়। গল্প রচনারও বেশ কিছু নিয়মকানুন রয়েছে। এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, দেখি তোমরা কীরকম করতে পারো। সেরকম হলে কমেন্ট বক্সে গল্পটা লিখে আমাকে দেখাতে পারো। হলো। এবার 13 নম্বর প্রশ্নটা বলছে যে কোমল, কয়কার ম ল কোমল ও কমল, ক ম ল কমল, এই কোমল ও কমল শব্দ দুটির অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। এরকম একটা একটু আগে আমরা পেয়েছি যে চেয়ে ও ভারী, আর সেরকম কোমল ও কমল। কোমল মানে কয়কার ম ল কোমল মানে হচ্ছে নরম, আর ক ম ল কমল, কমল মানে হচ্ছে পদ্মফুল। তা কোমল নরম এরা এই অর্থে যদি আমরা একটা বাক্য রচনা করি যে শিশুটি খুব কোমল মনের, কমল পদ্মফুল যদি আমরা এই অর্থে ব্যবহার করি তাহলে পাকে কমল জন্মায় আমরা বলতেই পারি। এবার গেল 13 নম্বর হলো। এবার 14 নম্বর বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য। যদিও তোমাদের ক্লাস 5-এ এই বাক্য পরিবর্তন বা বাক্যের এইটা সেইভাবে একটা নেই যে যেখানে তোমাদের ব্যাকরণে রয়েছে ব্যঞ্জন সন্ধি, শব্দ, পদ, লিঙ্গ, বচন, পুরুষ, চিঠিপত্র, বিপরীত শব্দ, অনুচ্ছেদ রচনা ইত্যাদি। কিন্তু সেই অর্থে বাক্য পরিবর্তন বা বাক্য নিয়ে আলোচনা নেই। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, কোনটি কোন শ্রেণীর বাক্য, মানে বিভিন্ন শ্রেণীর বাক্য আছে। তো এটি যেগুলো প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ে সেটা আমি তোমাদের জানার জন্য, যাতে পরবর্তী ক্লাসে তোমাদের এই বাক্য চিনতে সুবিধা হয়। তো 14 দাগের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি। 14 দাগের 1 নম্বরের প্রশ্ন বলছে ওই এসেছে ঝড়। একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, দেখো ওপরে দাড়ি নিচে পুটুলি, এটাকে বলে বিস্ময়বোধক চিহ্ন। তো যেহেতু এটা বিস্ময়বোধক চিহ্ন এবং এটা তোমার একটা বিস্ময় প্রকাশ করছে, সেই জন্য এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। পরের প্রশ্ন ঝড় কারে মা কয়। দেখো একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, অর্থাৎ এটা প্রশ্নবোধক বাক্য। ঝড় কারে মা কয়। কেমন জানি করলো, পরের প্রশ্ন কেমন জানি করলো আমার মন। এখানেও বিস্ময়বোধক চিহ্ন আছে। তো একটা বিস্ময় প্রকাশ করা হচ্ছে বাক্যটির মধ্যে দিয়ে, তাই এটিও বিস্ময়সূচক বাক্য। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এটি হচ্ছে নির্দেশক বাক্য। পালিয়ে গেল, পরের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পার, এটাও নির্দেশাত্মক বা নির্দেশক বাক্য। তো এটা গেল বাক্য পরিচিতি 14 দাগের প্রশ্ন। এবার 15 দাগের প্রশ্নে আমরা আসব। 15 দাগের 1-এর প্রশ্ন বলছেন মৈত্রেয়ী দেবী সম্পর্কেই এই প্রশ্নগুলো, অর্থাৎ মৈত্রেয়ী দেবী মানে আমাদের এই কবিতার, ঝড় কবিতার কবি। তো এই কবিতায় 15 দাগের যে প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে মৈত্রেয়ী দেবীর লেখা 2টি বইয়ের নাম লেখো। এটা লেখক পরিচিতিতেই বা কবি পরিচিতিতেই তোমরা পাবে। অবশ্যই খুব সহজ, কারণ কি এটা তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। যেমন মৈত্রেয়ী দেবীর লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর যদি বলি আমরা বলতেই পারি মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে, এর মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে। আচ্ছা, আর পরের প্রশ্ন বলছেন যে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। তিনি 1977 সালে, পরিষ্কার লেখা আছে তিনি 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। ঠিক আছে, এটা গেল 15 দাগের প্রশ্ন। আচ্ছা, এইবারে 16 দাগের যে প্রশ্নগুলো আছে সেই 16 দাগের প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে অন্তত 2-3টে লাইন বা 2-3টে বাক্য, 3-4টে বাক্য আমাদের খরচ করতে হবে। তো আমরা একটু দেখে নিই
তাহলে সুবিধে হবে, তোমাদের সুবিধা হবে। দেখো, একটা কথা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে বলি যে বাংলায় প্রশ্নের উত্তর যদি আমি বড় প্রশ্নের উত্তর ধরি, তাহলে তার স্ট্যান্ডার্ড বা তার যে একটা বেঞ্চমার্ক থাকে সেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এটা কোনো ছাত্রের কাছে এক রকমের হতে পারে, কোনো শিক্ষকের কাছে এক রকমের হতে পারে, বা অন্যান্য যারা পাঠক তাদের কাছে এক রকমের হতে পারে। সুতরাং বাংলাটা এমনই জিনিস, ধরো তুমি একটা খুব সুন্দরভাবে লিখলে, সেটা আমার ভালো লাগলো না, আবার আমি একটা খুব সুন্দরভাবে গুছিয়ে বললাম বা লিখলাম, সেটা তোমার ভালো লাগলো না। কিন্তু হ্যাঁ, ভালো লাগা না লাগা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে এটাও থাকবে যে তুমি কতটা ছোট করে, কতটা সুন্দর করে, কতটা বিষয়ের মধ্যে ঢুকে গিয়ে উত্তরটা লিখছো। বিষয়টা অবশ্যই দরকার। তুমি একটা সুন্দর কিছু লিখলে অথচ বিষয়ের ধারে কাছে গেলে না, বা যে প্রশ্নের উত্তর চাইছে তার ধারে কাছে গেলে না, তাহলে কিন্তু সেই প্রশ্ন একদম শূন্য, পরিষ্কার কেটে শূন্য বসিয়ে দেবেন। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যেমন বিষয়ের মধ্যে থাকবে, যেমন প্রশ্নের উত্তরের মধ্যে থাকবে, সেরকমই প্রশ্নের উত্তরটা যেন একটা সুন্দর উত্তর হয়। তার মধ্যে তোমার যে মানে গাঁথনি বা গ্রন্থন, অর্থাৎ তুমি যেটা লিখছো সেই লেখাটা যেন শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, বিষয়ের মধ্যে যেন থাকে, বিষয়ের বাইরে যেন না বেরিয়ে যায়। মানে তোমার কি বলবো, ধরো প্রথম প্রশ্নটাই, কবিতায় শিশুর দল, 16 দাগের প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? এইটা যদি আমরা ধরি উত্তর, সেটা আমরা এরকমভাবে বলতে পারি যে ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় চলে আসা, সমস্ত কিছু কালো পর্দায় যেন ঢেকে যায় এক নিমেষে। এই ঝড় চলে আসাটাই ছিল শিশুদের, মানে শিশুর দলের ছুটে যাওয়ার কারণ। তো এইটাই যদি তুমি এইভাবে, আমি শুধু জাস্ট উত্তরটুকু বললাম, এই উত্তরটাই আরও গুছিয়ে তুমি লিখতে পারো। যাই হোক, এই উত্তরটা লিখলেও হবে, কিন্তু উত্তরটা আরও গোছানো যেতে পারে। সুতরাং এইভাবেই কিন্তু বাংলার প্রশ্নের, বিশেষ করে বড় প্রশ্নগুলোর বিচার করা হয় বা প্রশ্নের উত্তর দেখা হয়। সুতরাং এটা ভাবতেই পারো যে স্যার আমি তো একদম ঠিক লিখলাম, তাহলে আমি কেন ফুল মার্কস বা পূর্ণ নম্বর পেলাম না? তো সুতরাং সেটা এক একজন স্যার বা ম্যাডাম বা যারা দেখছেন খাতা, তাদের উপর ডিপেন্ড করে। তো সেটা কতটা ভালো হলো, কতটা বিষয়ের মধ্যে গেল। যাই হোক, এতগুলো কথা আমি বললাম। পরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কিন্তু এত কথা বলা যাবে না, কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বা পড়তে ভালো লাগবে না, বা শুনতে ভালো লাগবে না। তো আমি চেষ্টা করলাম এই প্রশ্ন উত্তরগুলোর আলোচনা করার সময় এইগুলো বলে নেওয়ার। পরবর্তীকালে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে, সেগুলো নিয়ে আর এত আলোচনা করব না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তার আগে বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে দিও, এবং যদি তোমাদের অন্য কিছু জানবার থাকে সেটা তাহলে কমেন্ট এবং লাইক করে সেটাকে জানিও। আর পরবর্তী যে প্রশ্নের উত্তরগুলো, মানে আমাদের পাঠের যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলো পাওয়ার জন্য ওই নোটিফিকেশানটা অবশ্যই দরকার। ঠিক আছে, এবার আর কথা বাড়াবো না, এবার আমরা চলে আসছি 16 দাগের 2 নম্বর প্রশ্নে। বলছে, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? তো উত্তরটা যদি এরকমভাবে বলি আমরা, ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল কারণ হঠাৎ ঘন কালো মেঘে আকাশটা ঢেকে গিয়েছিল। তার কারণ বকুলতলা, চাঁপার বন, নদীর জল সব কালো হয়ে গিয়েছিল, তাই দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। এই মেঘের কারণে কালো মেঘে আকাশটা পুরো ঢেকে গিয়েছিল, সেই জন্যই সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন, 16 দাগের 3, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? আচ্ছা, পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় পালিয়ে গেল। তাহলে কে পালিয়ে গেল? ঝড় পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় পালিয়ে গেল। হলো। এবার 16 দাগে
4 নম্বর প্রশ্ন, 16 দাগের 4 নম্বর প্রশ্ন কি বলছে? ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? আমরা উত্তর এরমভাবে করতে পারি, ঝড় কবিতায় শিশুর মনে বা মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের সঙ্গে একটি দস্যি ছেলে তুলনা ধরা পড়েছে। তার মনে হয়েছে দস্যি ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। তাহলে কি হলো? মৈত্রী দেবী ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের সঙ্গে একটি দস্যি ছেলে তুলনা করা হয়েছে বা তুলনা ধরা পড়েছে। তার মনে হয়েছে দস্যি ছেলেটি, মানে মৈত্রী দেবীর মনে হয়েছে দস্যি ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। এই হচ্ছে উত্তর। আচ্ছা গেল। এবার পরের প্রশ্ন, ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে? উত্তর আমরা যদি বলি, মানে প্রশ্নটা আরেকবার আমি বলি তাহলে তোমাদের সুবিধা হবে, যে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে, মানে কোন কোন জায়গায় আর কি, কোন কোন লাইনে, ঠিক আছে, ফুটে উঠেছে। বলতে পারি আমরা যে ঝড়ের বর্ণনা দিতে গিয়ে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতার তোমার কি বলবো, প্রথম কবিতার দ্বিতীয়, আমরা দেখতে পাচ্ছি কবিতার দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম পংক্তিতে ফুটে উঠেছে। যেমন ধরো তোমাদের এখানে আমি যদি কবিতাটা পুরো বলার চেষ্টা করি তাহলে দেখব যে একটা জায়গায় আছে, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। হ্যাঁ, তাহলে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, এখানটায় এটা দ্বিতীয় স্তবকে প্রথম লাইন ধরাই যেতে পারে। আর দ্বিতীয় স্তবকের শেষ লাইন সেটা হচ্ছে, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্তবকের প্রথম লাইন অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, আর দ্বিতীয় স্তবকেরই শেষ লাইন চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। আর শেষ স্তবকের প্রথম লাইন হাসলো কোমল ঠোঁটটি মেলে, দ্বিতীয় লাইন ভীষণ কেমন আগুন জেলে, তৃতীয় লাইন আকাশ বাড়ে বাড়ে। অর্থাৎ তাহলে মেঘ করার কথা, মানে বা ধরো বলতে পারো যে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসার কথা বোঝানো হয়েছে এই দুটো লাইনের মাধ্যমে, যে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, আর চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। আর ওদিকে বিদ্যুৎ চমকানোর সঙ্গে তুলনা করা হয়েছে ওই লাইন দুটি, ওই লাইন তিনটে, যে হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে, আকাশ বাড়ে বাড়ে। আর যদি বলা যেতে পারে যে কোন পংক্তিতে ফুটে উঠেছে, তাহলে হিসাব অনুযায়ী দ্বিতীয় স্তবকের প্রথম পংক্তি এবং শেষ পংক্তি, আর পঞ্চম স্তবকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পংক্তি। এইভাবে উত্তরটা করা যেতে পারে। তো আর যদি তুমি একদম লাইন বাই লাইন হিসাব করো তাহলে আমরা দেখব প্রথম থেকে কবিতার 7 নম্বর লাইন, 11 নম্বর লাইন, 23, 24, 25 নম্বর লাইন। ঠিক আছে, 7, 11, 23, 24, 25 এই তিনটে, এই 5টা লাইনের মধ্যে দিয়ে মেঘ ডাকা বা মেঘ করে আসা এবং বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে। তাহলে উত্তর হচ্ছে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঠেকে, দ্বিতীয় স্তবকের প্রথম লাইন এবং শেষ লাইন চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, আর পঞ্চম স্তবকের হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে, আকাশ বাড়ে বাড়ে। এইভাবে উত্তরটা আমরা সাজাতে পারি। আচ্ছা গেল। এবারে পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। বলছেন 7টি সাগরের নাম জেনে নিতে বলছেন শিক্ষকের থেকে। তো 7টি সাগরের নাম তোমরা শিক্ষকের থেকে হয়তো স্কুলে জেনেইছো, আর যদি না জেনে থাকো তাহলে বাড়ির থেকে অবশ্যই জেনেছো। তাও যদি না হয় তো আমি উত্তরটা বলেই দিচ্ছি। তো 7টি সাগরের নাম প্রশান্ত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর, আর্কটিক সাগর। অর্থাৎ আরেকবার বলছি, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং আর্কটিক সাগর। তো এর মধ্যে আমরা আমাদের দেশ ভারতবর্ষ 3টি সাগর দ্বারা বেষ্টিত। অর্থাৎ পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আরব সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। এইভাবে কিন্তু ভারতবর্ষ
3টি মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। তো সাগর বা মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। তো এইভাবে আমরা বলতেই পারি। তো এইবার আমাদের 16 দাগের 8 নম্বর প্রশ্ন এবং 16 দাগের 9 নম্বর প্রশ্ন। 16 দাগের 8 নম্বর প্রশ্নে বলছে যে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। আর 16 দাগের 9 নম্বর প্রশ্ন বলছে ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। তো এই দুটো আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। একটা চিঠি, হ্যাঁ অবশ্যই চিঠি তোমাদের পাঠ্য আছে এবং ব্যাকরণে রয়েছে, মানে নির্মিতিতে রয়েছে ব্যাকরণ বইয়ের। তো সেইটা ব্যাকরণ বই থেকে চিঠি লেখার পদ্ধতি একটু জেনে নাও। আমিও অবশ্যই তোমাদের ব্যাকরণ যখন করাবো তখন জানাবো। এখন এই জন্য এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি না। আর ওদিকে ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো, একটি ছবি আঁকতে বলেছে। আশা করি তোমরা ছবি প্রকৃতির আঁকতে জানো, কিন্তু সেটার সঙ্গে একটা ঝড়ের প্রকৃতির ছবি, নর্মাল হয়তো প্রকৃতির ছবি তোমরা আঁকতে শিখেছো বা আঁকতে জানো, সেখানে একটা ঝড়ের প্রকৃতি, ওই গাছপালা দুলে উঠছে, গাছপালা হেলে যাচ্ছে, কিছু হয়তো উড়ে গেল, এরকমভাবে একটা ছবি যদি তোমরা আঁকো তাহলে ভালো হয়। তো সেইভাবে তোমরা আঁকতে পারো, তাহলে তোমাদের আঁকার স্কিলটা ভালো হবে। তো মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের আলোচনা গেল এই ঝড় কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে। তো আশা করি প্রশ্ন উত্তর তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি আবারও বলছি, যদি মনে হয় খুব তাড়াহুড়ো করে আমি বলেছি, তাহলে তোমরা বারবার রিপিট করে নিয়ে উত্তরগুলো বা প্রশ্নগুলো খাতায় লিখে রিপিট করে শুনে চালিয়ে বা দেখে তোমরা, কারণ আমি তো ভিজুয়ালটাও দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমাদের লেখাগুলোও দিয়ে দিচ্ছি, সুতরাং তোমাদের পজ করে লিখতেও সুবিধা হবে আর শুনতেও সুবিধা হবে। তো সুতরাং তোমরা খাতায় অবশ্যই উত্তরগুলো লিখে ফেলো। এটা কিন্তু অ্যানুয়ালের সিলেবাস বলো বা 3rd ইউনিট টেস্টের সিলেবাস বলো, তার মধ্যে এটা রয়েছে ঝড় কবিতাটি। সুতরাং এটি যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এইখান থেকে এইভাবেই উত্তরগুলো তোমাদের করতে হবে। সুতরাং আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাস আমরা পরের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত এই ইয়েগুলো খাতায় একদম সাজিয়ে ফেলো আর মুখস্থ করে ফেলো। যদি কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে হয় বা স্কুলে তোমাদের বা কোনো জায়গায়, তখন এখান থেকে যে প্রশ্নই করুক না কেন তোমরা যাতে সহজে উত্তরগুলো দিতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।